শিক্ষার্থীগণ, কালকে উপন্যাস 1971 থেকে 6টি প্রশ্ন দিয়েছি। আজকে কয়েকটি দিব। তো তোমরা অবশ্যই উপন্যাসের এই প্রশ্নগুলো পড়বে, যেহেতু বর্ণনামূলক প্রশ্নেই আছে। যেহেতু দুই ইয়ার প্রশ্ন, হ্যাঁ, তো দুটি প্রশ্ন দিতে হয়, দুটিতে 20 নাম্বার আছে। তো তোমাদেরকে অবশ্যই বর্ণনামূলক প্রশ্নগুলো দিতে হয়। তো আমি আজকে কয়েকটি দেই প্রশ্ন, তো তোমরা অবশ্যই দেখবে। প্রথম প্রশ্ন হচ্ছে, অনুফাকে সে কেন মীর আলীর উপর বিরক্ত হয়? ক নাম্বার। উত্তর, 1971 উপন্যাসের একমাত্র উজ্জ্বল নারী চরিত্র অনুফা। নীলগঞ্জের 70 বছর বয়স্ক বৃদ্ধ মীর আলীর পুত্রবধূ এবং বদিউজ্জামানের স্ত্রী সে। নীলগঞ্জ গ্রামে দ্বিতীয় মিলিটারি বাহিনীর আগমনের সাথে সাথে গ্রামে যুদ্ধের তাণ্ডব মারাত্মক আকার ধারণ করে। সেই সাথে প্রকৃতিও তার বৈরী রূপ নিয়ে আবির্ভূত হয়। কালবৈশাখী ঝড়ের কবলে বদিউজ্জামানের নতুন টিনের ঘরের চালা উড়ে যায়। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বিপর্যস্ত ঘর বাড়ি নিয়ে অনুফা যখন চিন্তিত, সেই অবস্থায় বৃদ্ধ মীর আলী তাকে ভাত রান্নার কথা বলে। এরকম পরিবেশে ভাত খাওয়ার কথা বলায় সে মীর আলীর উপর বিরক্ত হয়। দ্বিতীয় প্রশ্নটি খ নাম্বার। অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল। 1971 উপন্যাস থেকে অন্তত 3টি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উত্তর, 1971 উপন্যাসে নীলগঞ্জ গ্রামের শান্ত নিবিড় পরিবেশে যুদ্ধের নৃশংসতা ফুটিয়ে তুলেছেন লেখক। বাঙালি বীরের জাতি বলেই কিনা গ্রামের সাধারণ স্কুল মাস্টার আজিজ পাকিস্তানিদের সহযোগী হয়েও বাঙালি যুবক রফিক এবং ভীতু প্রকৃতির সফদরুল্লাহর মতো ব্যক্তিরা উপন্যাসের বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। নিচে এই 3টি চরিত্রের আলোকে পাকিস্তানিদের অকারণ নিপীড়ন কিভাবে একটি যুদ্ধকে মুক্তিযুদ্ধে উপনীত করেছিল তা আলোচনা করা হলো। 1971 উপন্যাসে অন্যতম কেন্দ্রীয় চরিত্র নীলগঞ্জের প্রাথমিক স্কুলের হেডমাস্টার আজিজ। প্রথমে মেজর এজাজ তার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও তার কাছ থেকে কোনো প্রকারের তথ্য না পেয়ে তাকে অমানুষিক অত্যাচারের মুখোমুখি করে। মেজর তাকে মুক্তিবাহিনীর সহযোগী হিসেবে সন্দেহের জের থেকেই তার প্রতি বর্বর আচরণ করে। এক পর্যায়ে তার সামনে গণহত্যার মতো নারকীয় দৃশ্যের প্রেক্ষাপটে সাজিয়ে যখন তার কাছ থেকে কোনো তথ্য আদায় করতে পারে না, তখন মেজর আজিজ মাস্টারের সাথে অসম্মানজনক আচরণ করে। অপমানজনকভাবে বেঁচে থাকা কিংবা মৃত্যু এমনই সত্য জুড়ে দেয় মেজর। গ্রামে উলঙ্গ করে ঘুরে বেড়ানোর মতো দৃশ্যপট, সেই সাথে পুরুষাঙ্গে ইটের বোঝা, এমন অপমান যে কারো জন্য অপমানের। তাই তো আজিজ মৃত্যুকে সাদরে গ্রহণ করে। শুধু একপক্ষীয় নিপীড়নের কারণে আজিজ মাস্টারের মতো ব্যক্তিও বিদ্রোহী হয়ে ওঠে। উপন্যাসের রহস্যময় চরিত্র রফিক। নীল শার্ট পরিহিত মেজর এজাজের দোভাষী হিসেবে পরিচিত রফিক। গ্রামের রাস্তাঘাট সব কিছু তার পরিচিত। কিছুটা প্রতীকীভাবেই লেখক তাকে উপস্থাপন করেছেন উপন্যাসে। হানাদার বাহিনীর সহযোগী হলেও সে গ্রামবাসীর সাথে নমনীয় আচরণ করে। কৈবত্যপাড়ায় আগুন দিতে মেজরকে নিষেধ করে। নীলু সেনের ভাগ্নে বলাইকে বাঁচাতে চায়। হেডমাস্টার আজিজের সাথে অন্যায়মূলক আচরণের সাথে প্রতিবাদ করে। উপন্যাসের শেষ অংশে সে একজন বীরের ন্যায় মৃত্যুকে বরণ করে, কারণ রফিক দেখে যে পাকিস্তানিরা সহজ সরল মানুষের প্রতি নিপীড়ন চালায়। সফদরুল্লাহ আরেকটি প্রতিবাদী চরিত্র। কালবৈশাখী ঝড়ের রাতে রাজাকারদের সহযোগে
পাকিস্তানি সেনারা তার স্ত্রী ও শালিকাকে লাঞ্ছিত করে। এই অন্যায় সে সহ্য করতে না পেরে দা নিয়ে বেরিয়ে পড়ে অন্যায়কারীদের মূল হোতা সুবেদার ও তার এক সহযোগীর খোঁজে। পৈশাচিক পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড ও নিপীড়নের মধ্যে সফদরুল্লাহ এমন সামান্য প্রতিবাদ প্রমাণ করে যে সেও মুক্তি চায়। উপর্যুক্ত তিনটি চরিত্রে আলোচনায় দেখা যায় তারা ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। এভাবেই নিপীড়ন মানুষকে বিদ্রোহ করে তোলে। বিদ্রোহী করে তোলে, তাকে মুক্তির জন্য লড়াই করতে বাধ্য করে। তাই বলা যায়, অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল। শিক্ষার্থীগণ, তার পরের প্রশ্ন হচ্ছে ক নম্বর, আপনি মানুষ না আর কিছু? কথাটি কে বলেছে, কেন বলেছে বুঝিয়ে লেখো। ক নম্বর, উত্তর, আপনি মানুষ না আর কিছু কথাটি 1971 উপন্যাসে বদিউজ্জামানের স্ত্রী অনুফা মীর আলীকে উদ্দেশ্য করে বলেছেন। মীর আলী 1971 উপন্যাসে 77 বছরের বয়সের বৃদ্ধ। নীলগঞ্জ গ্রামে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর আগমন ঘটে তখন সবার অবস্থা বেশ করুণ হয়। ভয়ে সবাই তটস্থ হয়ে থাকে। এর মধ্যেই গ্রামে ঝড় হয়। ঝড়ে কারো তেমন কোনো ক্ষতি না হলেও বদিউজ্জামানের ঘরের চাল উড়ে যায়। একদিকে ঝড়ের তাণ্ডবে, অন্যদিকে পাকিস্তানি বাহিনীর ভয়ে তটস্থ অবস্থা। এর মধ্যেই মীর আলী তার ক্ষুধার কথা জানায়। মীর আলীর ক্ষুধা এত বেশি প্রচণ্ড যে সে অনুফাকে বলে ভাত রেঁধে দিতে। এরকম দুশ্চিন্তার মুহূর্তে মীর আলীর এমন আবদার শুনে অনুফা প্রশ্নোক্ত কথাটি বলেন। আসলে অনুফা বিরক্ত বোধ থেকেই এমন কথা বলে। খ নম্বর প্রশ্নে আছে, 1971 উপন্যাসের যুদ্ধটা শেষ পর্যন্ত একপক্ষীয়। উপন্যাসের ঘটনা অবলম্বনে কথাটি বিশ্লেষণ করো। উত্তর, 1971 হুমায়ুন আহমেদের যুদ্ধকেন্দ্রিক একটি বিশেষ উপন্যাস। উপন্যাসের দৈর্ঘ্য তেমন বড় নয়, তবে লেখক ছোট্ট পরিসরে যে বৃহত্তর বার্তা প্রদান করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। 1971 উপন্যাসের কাহিনী এগিয়ে যায় নীলগঞ্জ গ্রামের হানাদার বাহিনীর আগমন ও তাদের নৃশংস কর্মকাণ্ডের মধ্য দিয়ে। উপন্যাসে পাকিস্তানি মিলিটারি অফিসার এজাজ তার সেনা নিয়ে নীলগঞ্জ গ্রামে আসে। তার ধারণা মুক্তিবাহিনীর একটি দল নীলগঞ্জে গ্রামের কৈবত্যপাড়ায় লুকিয়ে আছে। এই ধারণা থেকেই নীলগঞ্জ গ্রামের মানুষের প্রতি সে অমানবিক অত্যাচার চালায়। অফিসার এজাজের কাজে বন্দী হয়ে থাকে নীলগঞ্জ গ্রামের বাইরে থেকে আসা দুজন ব্যক্তি, একজন মসজিদের ইমাম আর অন্যজন নীলগঞ্জের প্রাইমারি স্কুলের হেডমাস্টার। স্কুল মাস্টার আজিজের প্রতি এজাজের যে নৃশংস চিত্র তা সত্যিই ঘৃণ্য। এছাড়াও উপন্যাসে দেখা যায় মিলিটারি অফিসার নীলু সেনকে হত্যা করে, তারপর আবার বলাইকে খুঁজছেন হত্যা করার জন্য। আসলে নীলগঞ্জ গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর আগমনের পর থেকেই সে অঞ্চলের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সাধারণত যুদ্ধ তখনই হয় যখন দুটি পক্ষ থাকে। দু দল সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু 1971 সালে উপন্যাসে দেখা যায় সেখানে কেবল পাকিস্তানি হানাদার বাহিনীর দৌরাত্ম্য। এর বিপরীতে যে মুক্তিবাহিনীর কর্ম তৎপরতা তার কোনো বর্ণনা নেই, অর্থাৎ যুদ্ধের ময়দানে অন্য পক্ষ অনুপস্থিত। এই উপন্যাসে যুদ্ধ মানে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার নানা কলা আর ছলা। পেছনের জঙ্গলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বেশ কিছু জওয়ান এবং কয়েকজন অফিসার লুকিয়ে ছিল কিনা তার সঙ্গে মেজর
তাদের সঙ্গে মেজর বখতিয়ার ছিল কি না, কিংবা তাদের আহত কয়েকজনকে কৈবত্যপাড়ার লোকেরা আশ্রয় দিয়েছিল কিনা, সেসব কথা কোথাও স্পষ্ট করা হয়নি। প্রতিটি সম্ভাবনাই আছে। আবার এমনও হতে পারে যে এই ধরনের কোনো ঘটনাই নীলগঞ্জে ঘটেনি, কিন্তু দখলদার বাহিনী গোপনে সংবাদের ভিত্তিতে এক পরিকল্পিত অভিযানে নেমেছে নীলগঞ্জের মতো প্রত্যন্ত অঞ্চলে। প্রকৃত অর্থ হানাদার বাহিনীর বৈশিষ্ট্যই ছিল এমন, তারা যুদ্ধের কোনো নিয়ম মানত না। 1971 উপন্যাসে নীলগঞ্জ গ্রামে হানাদার বাহিনী যখন বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে তখন কারও কোনো প্রতিবাদ দেখা যায় না। আসলে তাদের জীবন ছিল খুবই সহজ সরল। তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহের কোনো প্রবণতা দেখা যায় না। সেখানে শুধু হানাদার বাহিনীর দৈরত্য দেখা যায়। তাদের প্রতিহত করার কোনো দৃশ্য দেখা যায় না। মনে হয় যেন যুদ্ধটা শুধু হানাদার বাহিনী নিজেদের স্বার্থ হাসিলের বা পৈশাচিক তৃপ্তির জন্য করছে। উপযুক্ত এই আলোচনার প্রেক্ষিতে বলা যায় 1971 উপন্যাসের যুদ্ধটা শেষ পর্যন্ত একপক্ষীয়। সেখানে পাল্টা যুদ্ধের কোনো দৃশ্য কাঙ্ক্ষিত হয়নি। তারপরের প্রশ্ন হচ্ছে ক নম্বর, এদের অভ্যাস আছে অতি দ্রুত সব কিছু গুছিয়ে সরে পড়তে পারে। কথাটি কাদের সম্পর্কে বলা হয়েছে, কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। ক নম্বর, এদের অভ্যাস আছে অতি দ্রুত সব কিছু গুছিয়ে সরে পড়তে পারে। কথাটি 1971 উপন্যাসে বর্ণিত কৈবত্যপাড়ার মানুষদের সম্পর্কে বলা হয়েছে। উপন্যাসে দেখা যায় পাকিস্তানি মিলিটারি অফিসার নীলগঞ্জ গ্রামে আক্রমণ করে। অফিসার এজাজের ধারণা কৈবত্যপাড়া বাহিনীর একটি দল লুকিয়ে আছে, মুক্তিবাহিনীর একটি দল লুকিয়ে আছে। তাই তার যত রোষ সব কৈবত্যপাড়াকে ঘিরে। কৈবত্যপাড়ার মানুষ এটা বুঝতে পেরে চলে যেতে চায়। তাদের জীবনধারা অন্যরকম। তারা গ্রাম থেকে সরে পড়ে নিঃশব্দে। অন্ধকারেই তারা কাজ করে। ওদের শিশুরা চোখে বড় বড় করে দেখে। হইচই করে না, কিছু করে না। মেয়েরা জিনিসপত্র নৌকায় তুলতে থাকে। হাঁস, মুরগি, ছাগল সবই উঠানো হয়, কোনো কিছু বাদ পড়ে না। প্রবীণরা হুঁকো হাতে বেশ খানিকটা দূরে বসে থাকে। তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় কি হয়েছে না হয়েছে এরা কিছুই জানে না। আসলে কৈবত্যপাড়ার মানুষেরা যে বিপদের সময় এমন নিঃশব্দে সব কিছু গুছিয়ে নিয়ে সরে পড়তে পারে, তাদের এই বৈশিষ্ট্যের কারণে লেখক প্রশ্নোক্ত উক্তিটি বলেছেন। আচ্ছা, খ নম্বর আছে রফিকই আসলে 1971 উপন্যাসের 71 এই উপন্যাসের মুক্তিযুদ্ধ। 1971 উপন্যাসে রফিক চরিত্রটি অবলম্বনে কথাটি বিশ্লেষণ করো। খ নম্বর উত্তর, 1971 উপন্যাসটির হুমায়ুন আহমেদের রচিত একটি যুদ্ধভিত্তিক উপন্যাস। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর যে অমানবিক অত্যাচার চালিয়েছিল তার আখ্যান রচিত হয়েছে আলোচ্য উপন্যাসে। উপন্যাসে দেখা যায় পাকিস্তানি মিলিটারি অফিসার এজাজ তার সেনাবাহিনী নিয়ে নীলগঞ্জ গ্রামে হাজির হয়, কারণ তার ধারণা যে নীলগঞ্জ গ্রামের পাশে কৈবত্যপাড়ায় মুক্তিবাহিনীর একটি দল লুকিয়ে আছে। গ্রামে আসার পর থেকে শুরু হয় তার অমানবিক অত্যাচার। অফিসার এজাজ যখন নীলগঞ্জ গ্রামে আসে তখন তার সঙ্গী হয় বাঙালি রফিক আলোচ্য উপন্যাসের সবচেয়ে উজ্জ্বল চরিত্র বলা যায়। সে মেজর এজাজের সঙ্গে থাকে এবং দোভাষী হিসাবে কাজ করে। রফিক চরিত্রটি যেন রহস্যময়। রফিক হলো 1971 উপন্যাসের সবচেয়ে জটিল চরিত্র। তাকে বাস্তব চরিত্র না বলে বরং প্রতীকী চরিত্র বলাই শ্রেয়। উপন্যাসে দেখা যায় রফিক কখনো নীলগঞ্জ গ্রামে আসেনি, অথচ সে এমনভাবে কাজ করছে যেন শুধু নীলগঞ্জের রাস্তাঘাট নয়, মানুষজন ও প্রাকৃতিক অবকাঠামো তার খুব চেনা।
সে মেজর এজাজের সহযোগী হিসেবে গ্রামে প্রবেশ করলে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হয়েই কথা বলছে। এভাবেই সে হয়ে উঠেছে বাংলাদেশের যে কোনো গ্রামের যে কোনো রফিক। 1971 উপন্যাসে রফিক আসলে যুদ্ধই করতে চেয়েছে, তাই উপন্যাসের শুরু থেকে মেজর এজাজের কর্মকাণ্ডের প্রতি অনাস্থা জানিয়ে এসেছে। অবশেষে যখন সে নিশ্চিন্ত হয়েছে এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র, তখন প্রতিবাদ ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। যুদ্ধের শুরুর পর্বে বাংলাদেশের আপামর জনতা যখন বুঝতে পারে তাদের সামষ্টিক বেঁচে থাকা কেবল ব্যক্তিক জীবনদানের মধ্য দিয়ে সম্ভবপর, তখন আসলে বাংলাদেশে প্রবেশ করতে থাকে যুদ্ধে। বাংলাদেশ প্রবেশ করতে থাকে যুদ্ধে রূপান্তরিত হতে থাকে সর্বব্যাপী মুক্তিযুদ্ধে। উপন্যাসে রফিক চরিত্রটির মধ্য দিয়ে এই চেতনার প্রকাশই দেখা যায়। সেও যেন বুঝতে পেরেছিল তার জীবন দেওয়ার মধ্য দিয়েই শুরু হবে যুদ্ধ। যে রফিক এক সময় মেজর এজাজের সঙ্গী ছিল, সেই এজাজের বিরুদ্ধাচরণ করতে থাকে। কৈবর্তপাড়ার লাগিয়ে দেওয়া আগুনের আঁচে বিলের পানিতে দাঁড়িয়ে থাকা মেজর এজাজের কাছে অচেনা হয়ে ওঠে রফিকের চেনা মুখে হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে যে ঘৃণার প্রকাশ, এটিই মূলত উপন্যাসের মূল। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায় রফিকই আসলে 1971 উপন্যাসের 71, এই উপন্যাসের মুক্তিযুদ্ধ। তারপরের প্রশ্নটি হচ্ছে, কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে ওঠে, কথাটি কেন বলা হয়েছে বুঝিয়ে লেখো। উত্তর, কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে ওঠে। 1971 উপন্যাসে কথাটি সফদরুল্লাহকে উদ্দেশ্য করে বলা হয়েছে। 1971 উপন্যাসে পাকিস্তানি মিলিটারি যখন নীলগঞ্জ আক্রমণ করে, তখন নীলগঞ্জ গ্রামের মানুষ বিশ্বাস ছিল যে পাকিস্তানিরা মুসলমানদের কোনো ক্ষতি করবে না, কিন্তু তাদের বিশ্বাস ছিল ভিত্তিহীন। পাকিস্তানের সুবেদার সফদরুল্লাহ বাড়িতে গিয়ে তার অনুপস্থিতিতে বাড়ির মেয়েদের উপর নির্যাতন চালায়। এটা জানার পর সফদরুল্লাহ একটি দা হাতে মাঠে নেমে পড়ে। সে সুবেদারকে খুন করবে। সে কোনো রকম শব্দ না করে হাঁটে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সে যেভাবে হাঁটে তাতে মনে হয় অন্ধকারেও সে সব দেখছে। এরকম অন্ধকারে সফদরুল্লাহর নির্বিঘ্নে চলাফেরার কারণে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। তারপরের প্রশ্নটি খ নম্বর, পাকিস্তানিদের বর্বরতা মানুষকে অভিভূত শূন্য করে দিয়েছিল। বদিউজ্জামানের চরিত্রের আলোকে কথাটি বিশ্লেষণ করো। উত্তর, 1971 উপন্যাসে লেখক প্রত্যন্ত অঞ্চলে পাকিস্তানি মিলিটারি কর্তৃক আক্রমণের শিকার হওয়ার চিত্র তুলে ধরেছেন। গ্রামে এসেই মেজর এজাজের ত্রাসের রাজত্ব কায়েম করেন। সে গ্রামের ইমাম ও আজিজ মাস্টারকে স্কুলে বন্দি করে রাখে। তারা বাঙালির উপর যে নির্যাতন চালিয়ে আনন্দ বোধ করত তা এজাজের নানা কথায় বোঝা যায়। উপন্যাসে অন্যতম চরিত্র হলো বদিউজ্জামান। তার উপর এজাজ প্রত্যক্ষ নির্যাতন না চালালেও সে যেন হানাদারদের অত্যাচারের শিকার হওয়া লোকদের প্রতিভূ। উপন্যাসে বদিউজ্জামান একজন মণিহারি দোকানদার।
মধুবন বাজারে তার একটি মণিহারি দোকান আছে। বদিউজ্জামানের সাংসারিক অবস্থা মোটামুটি ভালো। গ্রামে মিলিটারি আসার পরে সে ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে মধুবন বাজারে যেতে চায় না। এদিকে তার মধুবন বাজারে যাওয়াও খুব প্রয়োজন ছিল, তাই সে বুকে সাহস ঝঞ্ঝার মতো করে বাজারের দিকে যেতে থাকে। যাওয়ার পথে যখন সে দ্বিতীয়বারের মতো মিলিটারি দেখে তখন ভয় পেয়ে যায়। তারপর সে জংলা মাঠের দিকে যায়। ইতিমধ্যে গুলির আওয়াজ পেয়ে সে ভয়ে জঙ্গলের মধ্যে পচা এক ডোবায় গলা পর্যন্ত নিজেকে ডুবিয়ে রাখে। পচা ডোবায় থাকার অবস্থায় তার মধ্যে বিভিন্ন অনুভূতির প্রকাশ দেখা যায়। পচা পানিতে ডুবে থাকা তার প্রথম দিকে অনেক কষ্ট হয়, তারপর সময়ের সঙ্গে সঙ্গে তার অনুভূতি শিথিল হতে থাকে। একটা সময় প্রবল পিপাসায় সে পচা ডোবার পানি পান করে। এদিকে তার মধ্যে নানা ধরনের চিন্তার প্রকাশ দেখা যায়। তার এক সময় মনে হয় জ্বর এসেছে, কিন্তু মাথায় হাত দিয়ে সে কোনো উত্তাপ পায় না। এক সময় তার মনে হয় শার্টের ভেতরে শীতল ও লম্বা কিছু ঢুকেছে, পরে দেখে এটা তার মনের ভুল। এরকম নানা ধরনের অনুভূতি বিপর্যয় তার মধ্যে দেখা যায়। সে এক সময় নিঃসঙ্গ বোধ করলে শেয়ালের উপস্থিতিকে সে সঙ্গী ভাবে। বদিউজ্জামানের পশুকে সঙ্গী ভাবার বিষয়টির মধ্য দিয়ে বোঝা যায় তার অনুভূতি পশুর মতো হয়ে গেছে। আর উপযুক্ত আলোচনায় এটাও প্রতীয়মান যে তার অনুভূতি নষ্ট হয়ে যায়। তাই বলা যায় পাকিস্তানিদের বর্বরতা মানুষকে অনুভূতি শূন্য করে দিয়েছিল। পরের প্রশ্নটি, মুক্তিবাহিনী সম্পর্কে জয়নাল মিয়ার দেওয়া তথ্য লিখো। আচ্ছা, ক নম্বর হচ্ছে উত্তর, 1971 উপন্যাসে মেজর এজাজ তার পাকিস্তানি বাহিনী নিয়ে নীলগঞ্জ গ্রামে আসে। তাদের ধারণা নীলগঞ্জ গ্রামে কৈবত্যপাড়ায় একদল মুক্তিবাহিনী লুকিয়ে আছে। মেজর এজাজ গ্রামের মসজিদের ইমাম ও আজিজ মাস্টারকে নানাভাবে নির্যাতন করে, তারপরেও তারা কোনো তথ্য দেয় না। অবশেষে উপন্যাসের আরেক চরিত্র জয়নাল মিয়ার ভয়ে এজাজকে তথ্য দিয়ে দেয়। যদিও তথ্যগুলো সত্য কি না তা স্পষ্ট নয়। জালাল মিয়া মুক্তিবাহিনীর এখানে একটু ভুল হয়ে গেল, আবার বলতেছি। আর এক চরিত্র জালাল মিয়া ভয়ে এজাজকে তথ্য দিয়ে দেয়। যদিও তথ্যগুলো সত্য কিনা তা স্পষ্ট নয়। জালাল মিয়া মুক্তিবাহিনীর সম্পর্কে যে সব তথ্য দেয় সেগুলো হলো, কৈবত্যপাড়ায় জেলেপাড়ার প্রায় 100 মুক্তিবাহিনী আছে। তারা পরশুদিন থেকে এই গ্রামে আশ্রয় নিয়েছে। জয়নালদের গ্রাম থেকে 3 বার খাবার পাঠানো হয়েছে। মুক্তিবাহিনীর মধ্যে আহত রয়েছে 6-7 জন। বনে মুক্তিবাহিনীর জন্য খাবার নিয়ে যেত কৈবত্যরা। খ নম্বর প্রশ্ন, একটা কুকুরেরও আত্মসম্মান থাকে, এদের তাও নেই। মেজর এজাজের এই উক্তিটি ভিত্তিহীন। 1971 উপন্যাসে অবলম্বনে কথাটি বিশ্লেষণ করো। 1971 হুমায়ুন আহমেদের রচিত একটি মুক্তিযুদ্ধের আখ্যান। এই উপন্যাসে লেখক হানাদার বাহিনীর আক্রমণে নীলগঞ্জ গ্রামের মানুষের জীবনের বিপর্যয়ের চিত্র তুলে ধরেছেন। নীলগঞ্জ প্রত্যন্ত একটি অঞ্চল। সেই গ্রামে সহজ সরল সব মানুষের বাস। হানাদার বাহিনী মেজর এজাজ তার সেনাবাহিনী নিয়ে নীলগঞ্জ গ্রামে আসে। তার ধারণা নীলগঞ্জ গ্রামের পাশে কৈবত্যপাড়ায় মুক্তিবাহিনীর একটি দল আশ্রয় নিয়েছে। সেই মুক্তিবাহিনীর ব্যাপারে বিভিন্ন তথ্য পাওয়া যায়। মেজর এজাজ গ্রামের বিভিন্ন মানুষের প্রতি অমানবিক অত্যাচার চালায়। উপন্যাসে দেখা যায় মেজর এজাজ গ্রামের ইমামের জন্য স্কুল মাস্টার আজিজকে স্কুলে বন্দি করে রাখে। মেজর এজাজ সন্দেহ করে যে
আজিজকে সন্দেহ করে যে ইমাম অথবা মাস্টার আজিজ মুক্তিবাহিনীর বিষয়ে তথ্য জানে, এজন্য সে ওদের দুজনের উপর নানাভাবে অত্যাচার করে। মেজর এজাজ ঘটনাক্রমে জানতে পারে যে আজিজ মাস্টার জয়নালদের মেয়ে মালাকে পছন্দ করে। এই বিষয়টিকে কেন্দ্র করে সে আজিজ মাস্টারকে ভীষণভাবে অপমান করে। মেজর এজাজ আসলে বাঙালিদের প্রতি নির্যাতন করে পৈশাচিক আনন্দ পেত। সে এমন অত্যাচারের কৌশল উদ্ভাবন করে যা মানুষের মৃত্যুর সমান। এক পর্যায়ে মেজর এজাজ তার সঙ্গী রফিককে বলে, বাঙালিদের কোনো সম্মান নেই, তারা বেঁচে থাকার জন্য যে কোনো কিছু করতে পারে। এদের জন্য আজিজ মাস্টারকে বলে যে বেঁচে থাকতে চাইলে উলঙ্গ হতে হবে। ভয়ে তত্রস্ত আজিজ মাস্টার বেঁচে থাকার জন্য প্রথমত বিষয়টির সম্মতি জানায়। ঠিক এ কারণেই মেজর এজাজ প্রশ্নোক্ত মন্তব্যটি করে, কিন্তু তার এ মন্তব্য মিথ্যা প্রমাণিত হয়। আজিজ মাস্টারের অপমান যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সে মৃত্যুকে বেছে নেয়, আর কোনো প্রকার দ্বিধা ছাড়াই সে পুকুরে নামে এবং মৃত্যুকে আলিঙ্গন করে। বাঙালির চরিত্র আসলেই এমনই, তারা নিজের মান রাখার জন্য হয় লড়বে না হয় মরবে। মেজর এজাজ আজিজ মাস্টারকে কেন্দ্র করেই প্রশ্নোক্ত কথাটি বলেছিল, আর সেই আজিজ মাস্টারই মৃত্যুকে আলিঙ্গন করে কথাটি মিথ্যা প্রমাণিত করল। তাই বলা যায়, একটা কুকুরেরও আত্মসম্মান থাকে, এদের তাও নেই। এজাজের এই উক্তিটি ভিত্তিহীন। তারপরের প্রশ্নটি হচ্ছে, চিত্রাবুড়ি রাতে এক নাগাড়ে কখনো ঘুমায় না, কেন বর্ণনা করো। ক নম্বর উত্তর, 1971 উপন্যাসের এক অন্যতম চরিত্র চিত্রাবুড়ি, সে কৈবত্যপাড়ায় থাকে। উপন্যাসে দেখা যায় গত বছর কৈবত্যপাড়ায় চিত্রাবুড়ির ছেলে খুন হয়। কৈবত্যপাড়ায় বুড়ির আর জায়গা হয় না। নীলু সেনের দালানের এক প্রান্তে পাকা কালী মন্দিরের চাতালে থাকতে শুরু করে সে। কিন্তু চিত্রাবুড়ি এক নাগাড়ে কখনো ঘুমায় না, ক্ষণে ক্ষণে জেগে উঠে। গভীর রাতে কালী দেবীর সঙ্গে তার অন্তরঙ্গ কথাবার্তা হয়। সে মা কালীকে তার অনেক কথা বলে, দেবীকে তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে বলে, আর এজন্য সে দেবীর কাছে জোড়া পাঠা বলি দেওয়ার কথা বলে। আসলে চিত্রাবুড়ি ছিল অতিশয় বৃদ্ধ। সে তার ছেলেকে হারিয়ে খুবই মর্মাহত। ছেলের মৃত্যুর বিচার প্রাপ্তির আশায় অনেক ঘোরাঘুরি করে, কিন্তু কোথাও সে বিচার পায় না। অবশেষে সে দেবীর কাছে পুত্র হত্যার বিচার চায়। দেবীর কাছে সে নানান দুঃখের কথা বলে, ফলে এক নাগাড়ে কখনো ঘুমায় না, মাঝে মাঝেই জেগে জেগে দেবীর সঙ্গে কথা বলে। তারপরে খ নম্বর প্রশ্নটি, যে এটা যুদ্ধ নয়, অন্যায় যুদ্ধ মাত্র। 1971 উপন্যাসের অবলম্বনে কথাটির সত্যতা যাচাই করো।